আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমার বোর্ডে আজকে আমি কিছু দুইটা টেন্স এর আগেও পড়াইছি। আজকে এগুলো সম্পর্কে, এটা রাইট ফর্ম ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলের মধ্যে পড়ে। এই রুলটা বুঝাইতে গেলে আমার স্ট্রাকচারগুলো ভালোভাবে পড়াতে হবে স্টুডেন্টদেরকে। এখন আমরা দেখি আমি স্যার এগুলো কি স্যার এগুলো কি জন্য লেখেন? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কি ই ওয়ে সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট কি নাম ললেন সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। এটা বারবার বুঝাইছিলাম, আমার 3 নম্বর ভিডিওর মধ্যে এটা দেওয়া আছে, আইনুল রিজন থেকে পাই যাবে স্টুডেন্ট গুলো। এখন ইন্টারগেটিভে কি ডু অবলিক ডাস সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিট কি ইন্টারগেটিভ করতে গেলে কি লাগে ডিড সাবজেক্ট ভার্ব অন প্লাস অবজেক্ট। আর নেগেটিভে প্রথমে সাবজেক্ট এর ডু নট অবলিক ডাস নট ভার্ব অন প্লাস অবজেক্ট বসে। আর এই পাস্ট ইনডিফিনিট নেগেটিভে কি বসে? সাবজেক্টের পরে কি বসে? ডিড নট বসে, ভার্ব অন প্লাস অবজেক্ট বসে। আমি এই বিষয়টা নিয়ে একবার স্টুডেন্টদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। একটা বাক্য যদি লেখে এবং এইভাবে রাইট ফর্ম ভার্বে এইভাবে দেওয়া থাকবে, সি দেওয়া থাকলো, সে কাম দেওয়া থাকবে বা কামিং দেওয়া থাকবে, অলওয়েজ হেয়ার লিখলাম বা অফেন। হেয়ার লেখার পরে ইজি ভাবে দেই অফেন। এখন এই কামটাকে আমার ঠিক করতে হবে। কি করতে হবে? আমার এটাকে ঠিক করতে হবে। আবার যদি দিয়ে দেয় ইন্টারগেটিভ, তাহলে আর একটা প্যারাস। ইন্টারগেটিভ দিলে বাক্যটাকে কি বানাইতে হবে? ইন্টারগেটিভ বানাইতে হবে। কি বানাইতে হবে? বাক্যটাকে ইন্টারগেটিভ বানাইতে হবে। এখন আমার এই বাক্যটাকে যদি আমি ইন্টারগেটিভ বানাই, কেন? এখানে অফেন বলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট বানান, আর এইখানে এই যে নোট অফ ইন্টারোগেশন এটা বলতেছে বাক্যটাকে প্রশ্নবোধক বানান। এখন প্রশ্নবোধক বানাইতে গেলে অফেন বলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রশ্নবোধক কি করতে হয়? প্রথমে ডু অবলিক ডাস লিখতে হয়। এই জন্য আমার স্ট্রাকচারটা লেখা। প্রেজেন্ট ইনডিফিনিট প্রশ্নবোধক হলে কি ডু অবলিক ডাস। তাহলে এখানে সি কোন পারসন? সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে ডাস আমি লিখে দিই হি, সি, ইট, এবং যে কোনো একটি নাউন, যে কোনো একটা নাউন এদের সঙ্গে কি হয়? ডাস হয়। কি হয়? ডাস। আর সব জায়গায় অলওয়েজ কি হয়? অলওয়েজ ডু হয়। অলওয়েজ ডু, সব জায়গায় ডু। সব জায়গায় ডু হয়। হিসিড এবং যে কোনো একটা নাউন এদের ক্ষেত্রে কি হয়? ডাস বসে। কি বসে? ডাস। স্টুডেন্টের নোট করে ফেলবে, এটা আজীবনের জন্য কাজে লাগবে। এটাই বেসিকের ফাউন্ডেশন এগুলা। এখন তাহলে এই বাক্যটাতে কি হবে? ডাস দিতে হবে। কেন? এই যে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডাস দিলাম। ডাস দিলাম, ডু অবলিক ডাস। এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি? সি। এরপরে বলছে ভার্ব অন দিতে, কামিং, কামিং এর টাইম নাই, কি হবে? কাম হবে। কি হবে? কাম। এরপরে হিয়ার, অফেন। এইভাবে অনেক সময় ক্লাস 7-6 এর রাইট ফর্ম ভার্বের মধ্যে, এখন সবার জন্য কঠিন আসছে, জাস্ট বেসিকের জন্য আগে এইভাবে আসতো। আমি বুঝাই, এখানে নট লেখে, কি লেখে? নট কামিং বা নট কাম এইভাবে দিয়ে দিবে একটা, বা বেস ফর্ম দিয়ে দেয়। ম্যাক্সিমাম টাইম ভার্বগুলোর বেস ফর্ম দিয়ে দেয়, নট কাম লিখে দেয়। নট কাম বলতে আবার এখানে এবার প্রশ্ন দিলাম না, এটা ফুল স্টপ দিলাম। এখন নট কাম বলতে এই বাক্যটাকে বলতেছে, দেখেন এই বাক্যটাকে নেগেটিভ করবেন, কোনোভাবে নেগেটিভ নট মানে একটা নট আনতে হবে। অফেন বলতেছে আমরা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, ওকেশনালি, নরমালি, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ওফেন বলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট বানান, নট বলতেছে নেগেটিভ বানান। তো প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ কি? সাবজেক্ট। প্রথমে সাবজেক্টকে সাবজেক্ট এটাকে নেগেটিভ করবো। নেগেটিভ সাবজেক্ট করতে গেলে, এটা নেগেটিভ করতে গেলে প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট সি। সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পরে ডু, সাবজেক্টের পরে কি? ডু নট অবলিক ডাস নট। সি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের সঙ্গে কি হয়? ডাস। একটু আগে বললাম, তাহলে কি বসবে? ডাস নট। অনেকে ডাজন দেয়, ডাস নট। এরপরে এখানে কি আছে? কাম। এই যে কাম, কাম হিয়ার, অফেন। এই বাক্যটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এটা যদি সি না থাকতো, আই থাকতো। কি থাকতো স্টুডেন্টস? আই থাকতো। তাহলে আই থাকলে কি হইতো? আবার নট আছে, তাহলে এটা আই কোন পারসন? ফার্স্ট পারসন। আই কোন পারসন? ফার্স্ট পারসনের সঙ্গে, ফার্স্ট পারসনের সঙ্গে কি হয় না? ডাস হয় না। ডাস শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি কি? হি, সি, ইট এবং যে কোনো একটি নাম। আই হলো ফার্স্ট পারসন, অথবা সাবজেক্ট লিখলাম। এটাকে কি করবো? নেগেটিভ নট করতে, নট আনতে হবে। এরপর যে কি লিখতে হবে? ডু নট। কি লিখতে হবে? ডু, আই ডু নট কাম হিয়ার অফেন। যদি এখানে দে থাকে, স্টুডেন্টস মনোযোগ দেই, স্যার আই দিব না আমি, দে থাকে, দে আছে, মনে করেন দে আছে। কি আছে? দে আছে। তাহলে দে লিখি,
দে এর সঙ্গেও ডু নট হয়, কারণ দে থার্ড পারসন বাট সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, এই জন্য কি আসছে, ডু আসছে, ডু নট। এরপর কাম এর অফেন, স্যার এখানে অফেন নাই, এটা হলো রাইট ফর্ম ভার্বের, আমি 3 নম্বরটা বোঝাতে গিয়ে এটা বলছিলাম যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস অফেন থাকে। আর এখানে 4 নম্বর এবং 5 নম্বর রুলে কারা যদি রাইট ফর্ম ভার্বের শীটটা চায় আমার কাছে, আমি তাদেরকে পিডিএফ এ দিতে পারবো, কমেন্টে জানালে পিডিএফ এ দিয়ে দিব। তো এখানে এখন যদি এভাবে থাকে, দে প্লে, দে প্লে ক্রিকেট রেগুলারলি, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে, তার মানে এটা বলতেছে প্রশ্নবোধক বানান। কারণ প্রশ্নবোধক বানাবো, প্লে বলতেছে, প্লেটাকে কি করব, রেগুলারলি বলতেছে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, ওকেশনালি, নরমালি, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইন্ডিভিড। প্রেজেন্ট ইন্ডিভিড কি প্রশ্নবোধক, প্রেজেন্টের প্রশ্নবোধক কি, ইন্টারোগেটিভ কি, ডু অবলিক ডাস, দের সঙ্গে কি দিব স্যার, ডু দিব না ডাস দিব, দেখি থার্ড পারসন সিঙ্গুলার, হি শিট, জি না, তাহলে কি দিব, ডু, দিলাম ডু। এরপরে কে, সাবজেক্ট, ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কে, দে। এরপর বলছে ভার্বন দেন, ভার্বন কি, প্লে। এরপরে ক্রিকেট। স্টুডেন্টের এই দুইটা টেন্সে খুবই সমস্যা, আমি দুইটা টেন্সে আজকে বোঝাবো, রেগুলারলি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আমার মনে হয় আমি এই নেগেটিভ এবং ইন্টারগেটিভের বিষয়টা বোঝাতে পেরেছি। এটা গেল রাইট ফর্ম ভার্বের আমার, যে আমি যে শীটটা থেকে পড়াই, চৌধুরী নো সাইন বা অ্যাডভান্স বই থেকে, ওই বইয়ের এটা রুল, এখান থেকে আমি শিখছি এবং আমি পড়াই, ওই কি থেকে পড়াই, আমার স্টুডেন্টদেরকে আমি ওই একই শীটটা দিই। এখন এইখানে যদি এমন থাকে, রাইট ফর্ম ভার্বের এটা হলো 4 নম্বর এবং 5 নম্বর রুল শেষ, 6 নম্বর রুলে যাই, 6 এবং 7 8, 6 7 8, এই 3টা রুলের পরে আমি 9 নম্বরে যাব, তখন আমার এটা কাজে লাগবে, আমি আর একটু দেখাবো। 6 নম্বর রুলটা হলো, বর্তমানে কোনো কাজ চলতেছে, বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কি সাবজেক্ট এম ইজ, আর কি এম ইজ আর প্লাস ভার্বন প্লাস, ও সরি, এম ইজ এর সাথে কি লাগবে, আইএনজি লাগবে, আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, তেসি তেসো তেসে, তেসি তেসো তেসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তেসি তেসো তেসে, সাবজেক্ট এম ইজ আর ভার্বন আইএনজি অবজেক্ট। রাইট ফর্ম এটা কি লাগে, এটা থাকে নাও, কি থাকে, নাও এট দিস মোমেন্ট, দেন এট প্রেজেন্ট, এট দেন এট প্রেজেন্ট থাকে। নাও এট দিস মোমেন্ট, দেন এট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে লিখবে হি কাম হিয়ার নাও, এতটুকু দিলাম। এই নাও বলতেছে আমি আছি তো, নাও আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাই ফেলেন, কি বানাই ফেলেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি বুঝবে, হি ইজ কামিং, হি ইজ কামিং হবে, হি ইজ কামিং হিয়ার নাও, হি ইজ কামিং হিয়ার নাও। ক্লিয়ার স্টুডেন্টস, আমি আবার বুঝাই, এখানে এট প্রেজেন্ট, প্রেজেন্ট মনে করবে স্টুডেন্ট, আমার জায়গা সংকলনের কারণে, হ্যাঁ, বা আমি এটা এখানে লিখে দিলাম এট প্রেজেন্ট। এখন আই ট্রাই টু সলভ ইট এট প্রেজেন্ট, এট প্রেজেন্ট। এই ভাবটাকে, এই ট্রাই ভাবটাকে আমার ঠিক করতে হবে। এট প্রেজেন্ট বলতেছে যে এট প্রেজেন্ট আমি আছি, অতএব আপনি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বানান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানতে লিখতে হবে প্রথমে সাবজেক্ট এম ইজ আনতে হবে, তো সাবজেক্টকে আই এর সঙ্গে কি দিতে হবে, এম এর পর কি ভার্বের সঙ্গে কি বসে, এম ইজ আর দিলাম, এরপর ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব কোনটা, ট্রাইয়ের সাথে কি লাগবে, আইএনজি লাগবে। আই এম ট্রাইং টু সলভ ইট এট প্রেজেন্ট, এট প্রেজেন্ট।
রুল নাম্বার 6 ও শিখে গেলাম আমরা। বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায়, এই ক্ষেত্রে ক্লুগুলো কি নাও, এট দিস মোমেন্ট, দেন, এট প্রেজেন্ট, এই ক্লুগুলো থাকে। ঠিক আছে, আরো যদি কেউ ক্লু থাকে আমাকে কমেন্টে জানাই দিবে, আমি খুশি হব। আর অনেক ক্লু আছে, আমি আর কি জানি, অনেক রুলস আছে। 6 নম্বরটা আমরা শিখে গেলাম স্টুডেন্টস, 6 নম্বরটা আমরা শিখে গেলাম। এখন 7 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যারা শিখে নেয় প্রেজেন্ট পারফেক্ট, আমার প্রেজেন্ট টেন্সের ভিডিওগুলোতে দেওয়া আছে। প্রেজেন্ট পারফেক্ট আছে কাজ শেষ, কোনো কাজ শেষ হয়ে গেছে, ফল এখনো বিদ্যমান। এখানে সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ ভার্ব 3 প্লাস অবজেক্ট বসে। আমি দেখাচ্ছি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এট। 7 নাম্বার লিখে আগে, 7 নম্বর বোঝাই। হ্যাভ হ্যাজ এটা প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড এটা পাস্ট পারফেক্ট। স্টুডেন্ট এইগুলোর পরে ভার্ব 3 বসে। কি বসে? ভার্ব 3 বসে। হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব 3 বইয়ে দেওয়া আছে এভাবে। হ্যাভ হ্যাজ এর পরে যদি ভার্ব 3 হয়, চোখ বন্ধ করে শুনবো, পারফেক্ট মানেই ভার্ব 3, যে কোনো পারফেক্ট টেন্স ভার্ব 3। প্যাসিভ অ্যাক্টিভের ক্ষেত্রে যেমন আই হ্যাভ লেখছে, কি লেখছে? আই হ্যাভ। ইট লেখা আছে, কি লেখা আছে? ইট রাইস। জাস্ট নাও এইবার জাস্ট নাও একবার আরো কনফার্ম করে দিচ্ছে যে এই মাত্র কাজটা হয়ে গেছে, হ্যাভ এর পরে ভার্ব 3 লাগবে। তাহলে ইটটা কি হয়ে যাবে? ইটেন। কি হবে? ইটেন। এটা হলো রাইট। আগে ভার্বটা কি ছিল? ভুল ছিল। এই ভুল ভার্বটাকে কি করলাম আমি? রাইট করলাম। এটাকে কি বলে? রাইট ফ্রম আপ ভার্বস। ক্লিয়ার? এরপরে 7 নাম্বার গেল আমাদের। 8 নাম্বারটা কয় নাম্বার শিখবো আমরা? 8 নাম্বার। 8 নাম্বার রুলটা কি? 8 নাম্বার রুলটা হলো, আমি লিখতেছি রুল নাম্বার 8, জাস্ট নাও। শুধু নাও থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, জাস্ট নাও সঙ্গে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট অলরেডি। আমি স্টুডেন্টদেরকে বলি, আবার অনেক সময় বানান ভুল হয়ে যায়, এটা মনের ভুলে হয়ে যায়। হ্যাঁ, এগুলো আমাকে কমেন্টে জানাইলে আমি অনেক খুশি হবো। যারা ভুল ধরবে তারা বন্ধু, প্রকৃত বন্ধু। জাস্ট নাও, অলরেডি, হ্যাঁ, লেটলি, রিসেন্টলি, ইয়েট, ইভার, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। এখানে বলবে আই ইট রাইস অলরেডি। অলরেডি বলতেছে আমি আছি প্রেজেন্ট পারফেক্ট। আমি আছি কি? প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করতে হয়? প্রেজেন্ট পারফেক্ট থাকলে একটু আগে বললাম সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ বসে। আমার ওই 3 নম্বর ভিডিওটা যারা দেখবে তাদের ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর না, 2 নম্বর ভিডিওটাতেই আছে টেন্স প্রেজেন্ট পারফেক্ট আছে। তাহলে কি বলবে? আই হ্যাভ লাগবে। কি লাগবে? হ্যাভ। কারণ আই এর সঙ্গে হ্যাভ বসে, ইটেন। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট বানালাম। প্রেজেন্ট পারফেক্ট কি? সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ অথবা অবলিক ভার্ব 3 প্লাস অবজেক্ট। আর এর সঙ্গে হ্যাভ দিলাম, হ্যাভের পরে ভার্ব 3, ইটেন রাইস অলরেডি। এটা হলো 8 নম্বর। স্টুডেন্টস, আমার যে টার্গেটে আমি আজকে এই যে বোর্ডের উপরে 2টা টেন্স লিখছি, এটা হলো 9 নম্বরের রুল। আমি 9 নম্বরটা এখন একটু বোঝাবো। 9 নম্বরটা একটু খুব গুরুত্বের সাথে দিব। 9 নম্বর বলতেছে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ। যেমন ইয়েস্টারডে, কি? ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট। এগুলো থাকলে কি হয়? ভার্ব 2 মানে পাস্ট ইনডিফিনিট। কি? ভার্ব 2 পাস্ট ইনডিফিনিট হয়। কি হয়? ভার্ব 2 মানে পাস্ট ইনডিফিনিট। আই ইট রাইস। সহজ ভাষা দিই। হ্যাঁ, ইয়েস্টারডে কি লেখা আছে? আই রাইস ইয়েস্টারডে। কারণ ইটা ইয়েস্টারডে বলতেছে, আমরা থাকলে কি হয়? অতি নির্দেশক শব্দ বা ফ্রেজ আমরা থাকলে ভার্ব 2 করতে হয়, মানে পাস্ট ইনডিফিনিট। তখন কি বসবে? আই এট রাইস। কি হবে? আই এট রাইস ইয়েস্টারডে। স্টুডেন্টস, এখানে ভুল ছিল, ইট দেওয়া ভুল ছিল, ইটটাকে অ্যাড করলাম, এটা রাইট হয়ে গেছে, এই জন্য এটা নাম রাইট ফর্ম অফ ভার্ব। আমি রুলের মধ্যে আছি। তাহলে এগুলো কি মুখস্থ করবে? এগুলো মুখস্থ করবে। ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট যদি মুখস্থ করে ফেলে ঠাড়া মুখস্থ। 1 নম্বর রুল বলছিলাম, চিরন্তন সত্য,
বা ইউনিভার্সাল ট্রুথ বোঝায়। 2 নম্বর হবে 1 নম্বর রুল বলছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে ভার্ব শেষ ভাই। 2 নম্বর রুল ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলো থেকে। 3 নম্বর কোনো সময় এমন সেন্টেন্সে যদি অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন জেনারেলি ডেইলি এভরিডে অকেশনালি ইউজুয়ালি নরমালি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। 4 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নবোধক দেওয়া থাকবে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, নেগেটিভ কিভাবে করতে হয়। 6 নম্বর রুল বর্তমানে কোনো কাজ চলতেছে বদলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। 7 নম্বর হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব 3 প্রেজেন্ট যে কোনো পারফেক্ট মানে ভার্ব 3। এরপরে 8 নম্বর রুল জাস্ট জাস্ট না অলরেডি এটি বা লেটলি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। 9 নম্বর রুল অতি নির্দিষ্ট শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট থাকলে ভার্ব 2 মানে পাস্ট ইনডিফিনিট কি হয়, পাস্ট ইনডিফিনিট। আমি যা দেখাচ্ছিলাম অল ইয়েস্টারডে আছে, অতএব ইয়েস্টারডে থাকার কারণে এটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এরপরে স্টুডেন্টরা মনোযোগ দিবে। আমি একটা বাক্য দেখি যেটা 9 নম্বর রুলের ক্ষেত্রে ওই যে 4 এবং 5 নম্বরের ইন্টারোগেটিভ নেগেটিভ একইভাবে কাজ করবে। যেমন আই স হিম ইয়েস্টারডে দিয়ে প্রশ্ন চিহ্ন দিয়ে দিচ্ছে। প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে বলছে এটাকে প্রশ্নবোধক করা। কার প্রশ্নবোধক? ভার্ব 2 এর প্রশ্নবোধক। ভার্ব 2 মানে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে কি লাম ল ল্যান্ড। প্রশ্নবোধক করলে প্রথমে কি লাগে স্টুডেন্টস, ডিড লাগে। এটা বোঝানোর জন্য আমি এটা লিখছি ডিড। তারপরে কি বলছে সাবজেক্ট লেখেন, সাবজেক্টকে আই লিখলাম। তারপর বলছে ভার্ব 1 দেন, ভার্ব কোনটা, এই যে সর ভার্ব 1 কি স্যার জানি না, জানি স্যার সি, কি হবে জানতেই হবে স্যার, তাহলে ডিড আই সি। এরপরে ভার্ব 1 প্লাস অবজেক্ট, অবজেক্ট কোনটা হিম। এরপর এক্সটেনশন থাকলে ইয়েস্টারডে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিল। এটাকেই বলে ইন্টারগ্রেটিভ। এটাকে ইন্টারগ্রেটিভ সরাসরি চেঞ্জিং এর ক্ষেত্রে ইন্টারগ্রেটিভ গুলো আসে, এইভাবে বুঝবে স্টুডেন্টস, এইভাবেই বুঝবে। যদি এখন এইভাবে থাকে স দেওয়া আছে, নট সি দেওয়া থাকলো, নট সি। এখন নেগেটিভ করতে হবে, সিটাকে সাইজ করতে হবে। ইয়েস্টারডে বলতেছে আমরা থাকলে ভার্ব 2 হয়, কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তো ফার্স্ট ইনডিফিনিট নেগেটিভ মানে কি, প্রথমে কি বসে, প্রথমে কি বসে সাবজেক্ট, সাবজেক্টকে আই, সাবজেক্ট বা ডিড নট, দে ডিড নট, ডিড নট। তারপর কি ভার্ব 1 স্যার, কি দেন স্যার, ভার্ব 1। এখানে ভার্ব 1 কোনটা, সি দিলাম, হিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আমি আশা করি স্টুডেন্টগুলো এই সময়ের মধ্যেই আমার এই আজকের যেটা টার্গেট ছিল এটা বুঝে ফেলেছে। আরো যদি কারো প্র্যাকটিস লাগে এই ভিডিওটা বারবার লিখবে, তার বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটু দেখাই, আরেকটা বাক্য দেখাবো। লাস্ট নাইট, লাস্ট নাইট দিয়ে ইন্টারগ্রেটিভ চিহ্ন দিছি। লাস্ট নাইট বলছে আমরা থাকলে ভার্ব 2 হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কামটা অটোমেটিকলি কি হয়ে যাবে, কেম হয়ে যাবে। তাহলে কি বসবে, হি কেম। এই যে এই বিষয়গুলো, ক্লুগুলো স্টুডেন্ট যদি মুখস্থ না থাকে সম্ভব না। ইন্টারগ্রেটিভ বলতেছে বাক্যটা প্রশ্নবদ্ধ করতে হবে, তাহলে আর কেম দেওয়া যাবে স্যার, যাবে না। ইন্টারগ্রেটিভ পড়লে প্রথমে কি লাগবে, ডিড, কি লাগবে, ডিড। তাহলে এগুলো দিলে হবে না, তার বেসিক তার স্ট্রাকচার বুঝতে হবে। তাহলে এই ইন্টারগ্রেটিভ বলতেছে ভার্ব 2 তো লাগবেই, বাট প্রশ্নবোধক বলতেছে প্রশ্নবোধক দেন। আবার লাস্ট নাইট বলতেছে আমাকে ভার্ব 2 বানান বা ফার্স্ট ইনডিফিনিট বানান। অতএব ডিড ছাড়া কোনো উপায় নাই। কেন, পাস্ট ইনডিফিনিটে কি হয়, ভার্ব 2 এর সাথে সম্পর্কে এটাকে ইন্টারগ্রেটিভ করলে কি লাগে, ডিড লাগে, ওই জন্য ডিড দিলাম। এরপরে সাবজেক্টকে হি দিলাম। এরপর হচ্ছে ভার্ব 1 দেন, কাম আছে, এটা কাম ভার্ব 1। এরপরে বলছে অবজেক্ট, অবজেক্ট এখানে নাই, হিয়ার লাস্ট নাইট, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। স্টুডেন্টস যদি কেউ বোঝার চেষ্টা করে আমার কথাগুলোর দ্বারা, আমার মনে হয় তাদের এই বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই জরুরি ছিল, আমি আজকে দিলাম। আমার নেক্সট ক্লাসে আরো এইভাবে স্টেপ বাই স্টেপ আমি রাইট ফর্মটা ক্লিয়ার করবো। এরপরে বোর্ড কোশ্চেন গুলো চলে যাবো। এটা 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, ইন্টারমিডিয়েট আছে। এই রাইট ফর্ম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অ্যান্ড মোস্ট ডিফিকাল্ট, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ডিফিকাল্ট। সো স্টুডেন্ট এটা বিষয়ে খুবই কেয়ারফুল থাকবে এবং আমি যে রুলগুলো দিলাম এগুলো মুখস্থ করবে। কারো শীত লাগলে আমি ভিডিও আকারে দিয়ে দিব, সারা যোগাযোগ করবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম।